ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে এই ফ্রাইডে স্পেশাল এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। একটি ঘটনা আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের এবং আরেকটি ঘটনা সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের। দুজনই আমাদেরকে দারুণ দারুণ গ্রামের ঘটনাগুলো পাঠিয়ে থাকেন, যার কারণে এই দুজনের ঘটনাই আপনারা শুনতে অনেক পছন্দ করেন। তো আজকে আপনাদের সকলের প্রিয় এই দুইজন ভাইয়ের ঘটনা নিয়ে আমরা হাজির হয়েছে। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকে আমাদের এই আয়োজনের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি থাকবে এনামুল হক আবির ভাইয়ের, আর ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সুক্তাগড় ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে। তো উনি সাধারণত যেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে থাকেন, এই ঘটনাগুলোর খুব বিস্তারিত বিবরণ বলতে শুধু অল্প কিছু ক্ষেত্রে আমি দেখেছি উনি বলেছেন যে এই বিষয়টা বলা যাবে না। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই উনি খুব ডিটেইলসে আমাদেরকে ঘটনাগুলো শেয়ার করে থাকেন, বিভিন্ন ব্যক্তিদের নাম, সেই ব্যক্তিদের পরিচয়, এই সব কিছু, যার কারণে ওনার ঘটনার সত্যতা নিয়ে আসলে আমাদের কোনো চিন্তাই থাকে না। প্রিয় লিসেনার্স, আজকে এমন একটি ঘটনা শেয়ার করব, এই ঘটনারও অনেক ডিটেলস বিবরণ রয়েছে। আপনারা হয়তোবা গুগলে সার্চ করলেও এই বিষয়ের কিছু কিছু তথ্য পেয়ে যেতে পারেন, যেটা সবাই জানে। আর যেই বিষয়টা কেউ জানে না, খুব অল্প লোক জানে, এই বিষয়টি মূলত আজকে ঘটনার মাধ্যম দিয়ে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন, হয়তোবা ওই এলাকারও অনেকেই জানতে পারবেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনার সময়কাল 2016 সাল, আর ঘটনাটি মূলত যেই জায়গাকে কেন্দ্র করে ঘটেছে, এটা ঝালকাঠি খুলনা মহাসড়কের একটি জায়গা। ওখানে রঘুনাথপুর নামক একটা জায়গা রয়েছে, আর আরেকটা জায়গা রয়েছে ওই জায়গাতেই, ওখানে বিশ্বাস বাড়ি বলে পরিচিত। অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, এই ব্যক্তির নাম হয়তোবা স্থানীয়ভাবে অনেকে জেনে থাকবেন। তো এই বিশ্বাস চাচার বাড়ির সামনে একটি ব্রিজ রয়েছে, ওই ব্রিজ কেন্দ্রিকই মূলত ঘটনাটি। এই ব্রিজটি সকলের কাছে বিশ্বাসবাড়ি ব্রিজ নামেই পরিচিত। ঝালকাঠি খুলনা মহাসড়কের রাজাপুর মেডিকেল মোড় থেকে বরাবর 2 কিলোমিটার পশ্চিম দিকের মনোহরপুর গ্রামের শেষে মূল সড়কের উপর যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজ কেন্দ্রিক উক্ত ঘটনাটি ঘটেছিল। ব্রিজটির পূর্ব পাশে মনোহরপুর গ্রাম শেষ হয়ে গেছে, আর পশ্চিম পাশ দিয়ে রঘুনাথপুর গ্রাম শুরু। ব্রিজটি আগে একটি স্টিলের তৈরি বেইলি ব্রিজ ছিল, সেটি ভেঙে 2016 সালে নতুন করে আরো একটি ব্রিজের কাজ শুরু করে ঝালকাঠি সড়ক বিভাগ। 2016 সালে দরপত্রের মাধ্যমে ব্রিজটির নির্মাণ কাজ পায় ঝালকাঠির কামরুল ইসলামের মালিকানাধীন মেসার KSB ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি ব্রিজটির উত্তর পাশ থেকে বিকল্প রাস্তা তৈরি করে ব্রিজটি ভেঙে আনুষঙ্গিক কাজ শুরু করে দেন। পর্যায়ক্রমে চলতে থাকে ব্রিজ তৈরির আনুষঙ্গিক কাঠামোর কাজ। এরই মাঝে শুরু হয় ঠিকাদার কামরুল ইসলামের স্বপ্নযোগে কিছু সমস্যা, যেমন ওই স্থানে নাকি 27টি মহিষ কেটে ওইখানে কুরবানি দিতে বলা হয়, মানে ওগুলোকে জবাই করতে বলা হয়। স্থানীয় ভাষায় এটাকে রয়ানি বলে। রয়ানি শব্দটির অ্যাকচুয়াল অর্থ আমার জানা নেই, হয়তো আপনারা স্থানীয় যারা আছেন তারা হয়তো ভালো করে বুঝতে পারবেন আর কি। মূলত 7টি মহিষ কেটে রয়ানি দিতে বলা হয়। তবে স্বপ্নের মধ্যে বলা হয় যে এই মহিষগুলো কিন্তু হিন্দু ধর্ম অনুসারে যেভাবে জবাই করা হয় ওইভাবে জবাই করতে হবে। তো ওনাকে এই বিষয়টা বলা হয়। এখন উনি তো কন্ট্রাক্টর মানুষ, খুব ব্যস্ত মানুষ, এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর কন্ট্রাক্টরদের মধ্যে উনি একজন। তো উনি এরকম ছাড়া বাংলাদেশে অসংখ্য নির্মাণ কাজগুলো করেন। আর স্বপ্ন তো শুধু স্বপ্নই, উনি এই বিষয়টাই মনে করেছেন। তিনি এই বিষয়টার খুব একটা পাত্তা না দিয়ে কাজ চলমান রাখেন। তবে দিন দিন তার স্বপ্নযোগে এই বিষয়টা বারবার দেখার ফলে তিনি যোগাযোগ করেন ওই এলাকার স্থানীয় একজন রাকি, তার নাম হচ্ছে মোহাজ্জেল ওঝা। উনি মোহাজ্জেল ওঝা নামেই পরিচিত ছিলেন। তো এই মোহাজ্জেল ওঝা ছিলেন একজন খুব বড় মাপের একজন রাকি। তিনি সাধারণত গরিব মানুষদের একদম ফ্রি চিকিৎসা দিতেন। আর তিনি এই এনামুল হক আবির ভাইয়ের আম্মুর সহপাঠী ছিলেন, মানে ওনারা আবার একসাথে লেখাপড়া করেছিলেন, সেই সম্পর্কে মামা হতেন আর কি এই এনামুল হক আবির ভাইয়ের। এই ঠিকাদার কামরুল সাহেব, উনি তার সাথে যোগাযোগের পরে তিনি একদিন সময় নিয়ে যান তার কাছে, যে প্রথম থেকে যোগাযোগ করেন, পরে সময় নিয়ে গিয়েছিলেন। আর যখন এই বিষয়গুলো খুলে বলেন, তখন এই মোহাজ্জেল মামা উনি বলেন যে
আমাকে একটু সময় দেন। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। একদিন পরে আসে তো মোয়াজ্জেল মামাও কিন্তু উনি আরো তথ্য সংগ্রহ করেন ওনার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী। তো পরের দিন যখন এই কামরুল সাহেব গিয়েছেন, তো ওনাকে সাফ সাফ বলে দেন যে আমি আপনাকে এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। এর পেছনে কারণ হচ্ছে ওইখানে যে জিনেরা থাকে ওরা অত্যন্ত শক্তিধর এবং এই জিনগুলো প্রত্যেকেই হিন্দু ধর্মের অনুসারী। আর ওরা যেই পদ্ধতিতে বিষয়গুলো সমাধানের জন্য আপনাকে বলেছে, ওই পদ্ধতিতে সমাধান ছাড়া ওরা ওখান থেকে যদি যেতে চায় তাহলে ওদেরকে ওখান থেকে তাড়াতে হবে। আর তাড়াতে গেলে বিষয়টা অত্যন্ত জটিল হয়ে যাবে, বহু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওরা খুব ক্ষিপ্র গতিসম্পন্ন এবং ওরা খুব মেজাজি এবং অত্যন্ত শক্তিশালী। তো আপনি ব্রিজ নির্মাণ করতে চাচ্ছেন, এটা নিয়ে ওদের কোনো আপত্তি নাই। এমনটা না যে এখানে ওরা ব্রিজ নির্মাণ করতে দেবে না, কিন্তু ওরা এখান দিয়ে বহুকাল দিয়েই মানে বহুকাল বছর বা এর তো দীর্ঘ একটা সময় ধরে ওরা ওখানে চলাচল করে, ওদের ওখানে মাঝে মাঝে থাকতেও হয়। সুতরাং যেহেতু জনকল্যাণে জিনিসটা করতে হচ্ছে, একটা সময় না একটা সময় এখানে হয়েই যাবে ব্রিজ, ওরাও সেটা বুঝতে পেরেছে। কিন্তু ওদেরকে ওদের চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো দিতে হবে। সুতরাং এখানে কোনো কিছু করার নাই, এখানে আসলে আপোষ মীমাংসার কোনো সুযোগ নেই। আর ওদেরকে কোনো কিছু যদি করার প্রয়োজনীয়তাই থাকতো তাহলে ওরা সরাসরি বলে দিত এখানে ব্রিজ নির্মাণ হবে না, তখন আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। এখন আর একটা জটিলতা দেখা দিয়েছে, আপনার এক শ্রমিক একটা সাপের লেজ কেটে ফেলেছে ইচ্ছাকৃতভাবে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে। যার কারণে ওই শ্রমিকের কি হয়েছে আপনি গিয়ে খোঁজ খবর নেন। এই বিষয়টাও তারা নালিশ জানিয়েছে যে আপনি তাদের কোনো কথার পাত্তা দিচ্ছেন না এবং আপনার শ্রমিকদেরকেও আপনি কিছু বলেন নাই, এবং শ্রমিকরাও এই বিষয়গুলোর কোনো পাত্তাই দিচ্ছে না, যার কারণে ওরা আপনার প্রতি খুবই ক্ষিপ্ত। উনি এই সমস্ত কথা শোনার পর সত্যি পরের দিন গিয়ে খোঁজ খবর নিয়েছে, এই তোমাদের মধ্যে কেউ কি সাপের গায়ে আঘাত করেছিল? আমি কিছু খবর পেলাম। তখন ওদের মধ্যে থেকে একজন বলছে যে হ্যাঁ, আমাদের মধ্যে থেকে একজন ও কোদাল দিয়ে মাটির কিছু কাজ করার সময় একটা সাপ বেরিয়ে পড়ে। তো সাপটি দৌড়ে চলে যাচ্ছিল, ও ইচ্ছাকৃতভাবে দৌড়ে গিয়ে কোদাল দিয়ে সাপটিকে সাপের মাছ বরাবর মানে একদম মিডিল বরাবর আঘাত করতে যায়, কিন্তু সাপটা আরেকটু এগিয়ে যাওয়ার কারণে সাপটির লেজে কোপ লাগে, যার ফলে লেজ কেটে পড়ে যায়। সাপটি যদিও পালিয়ে যায়। এর পরের দিন ওই শ্রমিক বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর সাপের কামড়েও মারা যায়। তো এখন যেহেতু অনেক শ্রমিক সেখানে কাজ করত, যার কারণে দেখা গেল যে উনি কিন্তু কোন শ্রমিক এলো গেল, কারণ শ্রমিকদের মেইনটেইন করার জন্য কিন্তু আরেকজন লোক ছিল, যার কারণে উনি কিন্তু এই বিষয়গুলো, যেহেতু উনি মূল ঠিকাদার, উনি এই তথ্যগুলো যে জানবেন না এটাই স্বাভাবিক ছিল। তখন আবারও উনি এই মোয়াজ্জেল মামার কাছে যান, মানে মোয়াজ্জেল ওঝার কাছে যান এবং ঠিকাদারের কি করণীয় এই বিষয়ে বলেন। ঠিকাদারকে বলেন যে আপনি এই স্থানীয় দুইজন পুরোহিত আছে, একজন নাম হলো দুলা ঠাকুর আর একজন নাম হলো হরি ঠাকুর, এই দুইজন পুরোহিতের কাছে যান, ওনারাও খুব ভালো মানুষ, আমার কথা গিয়ে বলবেন যে এই ব্যাপার আমি পাঠিয়েছি, ওনারা এই বিষয়টার খুব সুন্দর সমাধান করতে পারবেন এবং ওনাদের কথা ওরা শুনবে, যেহেতু ওই পুরোহিত দুইজনকে ওরা নাকি খুব সম্মান করে, যেহেতু ওই ধর্মাবলম্বী আর কি তারা। তো এই যে মোয়াজ্জেল মামার মুখে এই কথা শুনে কামরুল ইসলাম যিনি ঠিকাদার, উনি খুব রাগান্বিত হন। বললেন যে আপনার কাছে আসলাম, কোনো সমাধান দিতে পারলেন, আপনি আবার আরেকজনকে দেখাই দিচ্ছেন। তো উনি একটু রাগ ঝাড়েন আর কি, ওই সময়ের মতো উনি চলে যান এবং উনি পুরো বিষয়টাকে একটা ভারতাবাদী মনে করেছেন। কারণ ওনাকে তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, ওই এতদিন তো কোনো সমস্যা হয় নাই, আর এইখানেই সমস্যা হইল। উনি একটা পর্যায়ে হাসতে হাসতে ওখান থেকে বিদায় নেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে উনি আসলে বিদায় নেন নাই। এবং এটা উনি বলেছিলেন যে 2016 সালে এসে আপনি এই ধরনের ঘটনা আমাকে বলছেন, এটা মানুষ বিশ্বাস করবে? এটা তো কাকতালীয় ব্যাপার। একটা শ্রমিক সাপে কেটে মারা গেছে,
তো এটা তো হইতেই পারে, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ সাপে কেটে মারা যাচ্ছে, তো এটার ব্যাখ্যা কি এরকম হতে পারে যে এটা জিনের হাতে তারা মারা যাচ্ছে? এই ধরনের কথাবার্তা বলে আসলে উনি চলে যান। ওই রাত্রে, রাত তখন অনেক, ওই ঠিকাদারের বাড়িতে এসে দুজন ব্যক্তি ডাকাডাকি করে। প্রথমে একজন ডাক দেয়, পরে একজন ডাক দেয়, কামরুল সাহেব, ও কামরুল সাহেব, এভাবে ডাকে। তো উনি স্বাভাবিক ডাক, মানে কোনো ভয়ঙ্কর কোনো ডাক না। তো উনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন, তো দেখেন চাদর দিয়ে মোড়ানো পুরো শরীর। নর্মালি তো আসলে যারা ঠিকাদারের কাজ করেন, অনেক চাঁদাবাজ বিভিন্ন ধরনের মানুষদেরকে তো তাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো উনি তো দেখে ভয় পেয়েছেন এই অর্থে যে হয়তোবা তাকে ক্ষতি করার জন্য দুজন লোক এসেছে, কিন্তু না, অল্প সময়ের মধ্যেই ওনার সেই ভুলটা কেটে যায়। উনি দেখেন এই চাদর মুড়ি দিয়ে যে দুজন ব্যক্তি এসেছেন, এরা নিজেদের শরীর থেকে চাদরটা খুলে ফেললো, এবং এতটা বিভৎস এবং ভয়ঙ্কর চেহারা, এটা দেখে কোনো মানুষের পক্ষে ঠিক থাকা সম্ভব নয়। ওনার পুরো শরীর কাঁপতে শুরু করে, পা কাঁপাকাঁপি শুরু করতে থাকে, আর তখন ওই দুইটি অবয়বের মধ্যে একটি অবয়ব খুব রাগান্বিত কণ্ঠে একরকমের গর্জন করে বলতে থাকে, এই কামরুল, তোকে অনেক সময় দেয়া হয়েছে, অনেকবার সুযোগ দিয়েছি, তোকে একজন ব্যক্তি ভালো একটা দিয়েছে, আমরা দেখছিলাম তুই কি কাজ করিস, তুই ওইখানেও হাস্যরস করে ওখান থেকে চলে আসছিস, তুই কোনো পদক্ষেপ নিস নাই, তোকে আর আমরা কোনো সুযোগই দেব না, সুযোগ দিয়েছিলাম, যেহেতু তুই সেটা সদ্ব্যবহার করিস নাই, আমাদের জিনিস আমরাই ছিনাই নেব। এইটা বলার সাথে সাথে নাকি ওই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন, ওরা কিন্তু 27টি মহিষ চেয়েছিল, 27টি, নাম্বারটা খেয়াল রাখবেন। তো ওই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। ওই অবয়ব দুটোকে দেখে ওই ঠিকাদার এতটাই ভয় পেয়েছিলেন, কোনো মতে খালি রাতটা পার করার অপেক্ষায় ছিলেন। ফজরের আজানের পরই উনি ছুটে গিয়েছিলেন সেই মোহাজ্জেল মামার কাছে। তার সাথে সব ঘটনা খুলে বলার পর এক পর্যায়ে ওই মোহাজ্জেল মামা বলেন যে ওই ব্রিজের যে দক্ষিণ পাশে সঞ্জীব বিশ্বাসের বাড়ি এবং মন্দির রয়েছে, ওরা ওখানেই আসা যাওয়া করে, ওটা সহ পুরো এরিয়াই ওদের আস্তানা, খুব ভয়ঙ্কর এবং অত্যন্ত শক্তিশালী এরা। আপনি সহ আপনার লেবাররাও অত্যন্ত অবহেলা করেছেন, ওরা বারবার সতর্ক করার পরও আপনি ওদের কথার কর্ণপাত করেন নাই। এখন কি ঘটবে আমি জানি না, আমি এটার কোনো সমাধান দিতে পারবো না, এটা আমি আগে থেকেও আপনাদেরকে বলেছি। এখন কি করবেন না করবেন আপনি ব্যবস্থা নেন। এর মধ্যে কি হয়, ওই সরকারি বাজেট সংক্রান্ত আরো কিছু জটিলতায় ওনার কিছু বিল আটকে যায়। ওই বিল আটকে যাওয়ার কারণে ওই ব্রিজের নির্মাণ কাজ একটা সময় এসে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো এরপরে কিন্তু বিষয়টা ওইখানে থেমে যেতে থাকে। ওই ঠিকাদার কামরুল সাহেব অন্য কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলেন কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এরকম করে প্রায় 2 মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। আর ওই যে পাশের যে সাইড রাস্তাটা তৈরি করা হয়েছিল, ওখান দিয়ে খুলনার যে রূপসার বাস স্টপেজ, ওখান থেকে ধানসিঁড়ি নামে একটা পরিবহন আছে, ওই ধানসিঁড়ি পরিবহনের একটি বাস 30 জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর মধ্যে 3 জন যাত্রী অবশ্য নেমে যায়, বাকিদের নিয়ে গাড়ি চলমান অবস্থায় ওই বিশ্বাসবাড়ি ব্রিজের সামনে এসে পড়ে। এখন ওই ড্রাইভারটি উনি কি একদম নতুন ড্রাইভার ছিল, নাকি কোনো কারণে সে ভুল দেখেছিল, না কি হয়েছিল এই বিষয়ে জানা যায় না। ওই ড্রাইভারটি কি করেছে, বিকল্প রাস্তা দিয়ে না ঢুকে, মানে ব্রিজ নির্মাণাধীন সময় কিন্তু আমরা দেখি যে বিকল্প একটা ব্রিজ পাশে থাকে এবং একটা ছোট্ট একটা বেইলি ব্রিজও করা থাকে কিছু কিছু জায়গায়, নাহলে মাটি ফেলে ওইখানে বাস বা অন্যান্য যানবাহন ওঠার জন্য একটা রাস্তা করা হয় আর কি। তো ওই ড্রাইভার কি করেছে, চলন্ত গাড়ি বিকল্প সড়ক দিয়ে না ঢুকিয়ে সরাসরি ব্রিজের উপরে উঠিয়ে দিয়েছে। আর ওখানে তো আসলে ব্রিজ নাই, ওখানে তো 50 ফুট গভীর খাদ। যখনই সে একটা জায়গায় চলে এসেছে, মানে তার সামনের চাকা যখন একদম ব্রিজের একটা জায়গায় চলেছে, তখন বুঝতে পেরেছে এখানে তো কিছু নাই। তখনই উনি হার্ড ব্রেক করেছেন। আর ব্রেক করলে কোনো কাজ হয় না, গাড়ির যে গতি জড়তা ছিল, এই গতি জড়তাতেই ওই বাসটি সরাসরি 50 ফুট গভীরে গিয়ে পড়ে যায়। আর ঘটনাস্থলেই মারা যায় 17 জন, মেডিকেলে নিতে নিতে মারা যায় আরো। মোট 27 জন ব্যক্তি ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। এমন বিভৎস একটা দুর্ঘটনা ছিল, বিভৎস এই কারণে বলছি যে অনেক যাত্রীর বডি বের করা যাচ্ছিল না, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে কেটে
ওই মৃতদেহগুলোকে ওই গাড়ির থেকে বের করতে হয়েছিল। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন, মারা গেল কিন্তু 27 জন, আর ওরা চেয়েছিল 27টি মহিষ, কিন্তু গাড়িতে যাত্রী ছিল 3 জন। মাঝপথে যারা নেমে গিয়েছিলেন তারা ছিলেন 2 জন নববিবাহিত এক দম্পতি এবং আরেকজন ব্যক্তি। 27টা প্রাণ ওখানে চলে যায়। এরপর ওই ব্রিজের ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে এমন কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওই এলাকার এ যাবৎকালে সবচাইতে ভয়াবহ এবং বিভৎস দুর্ঘটনা ওইটাই ছিল, যেখানে এত মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাস্থল এনামুল হক আবির ভাইদের বাড়ি থেকে বরাবর 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর ওনাদের অঞ্চলের মানুষ যদি থানা সদর কিংবা উপজেলা যেখানেই হোক না কেন যেতে হলে ওই ব্রিজ পার হতেই হয় ওনাদেরকে, এছাড়া বিকল্প কোনো পথ ওনাদের আসলে খোলা নাই। এই দুর্ঘটনার কথা এলাকার 100 জনের মধ্যে 100 জনই জানে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগে এই ঠিকাদারের সাথে কি কি ঘটেছিল তা কিন্তু খুব অল্প মানুষ জানে। মূলত এই ঠিকাদারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এই মোহাজ্জেল মামার কাছ থেকেই শোনা গিয়েছিল এবং মানুষ আরো বিস্তারিতভাবে জানতে পেরেছিল 2018 সালের দিকে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার আগে উনি এই ব্যাপারটা বেশ কিছু মানুষকে বলেছিলেন, যার কারণে কিছু কিছু মানুষ এই তথ্যটা জেনেছিলেন। 2018 সালের শেষ দিকে অসুস্থজনিত কারণে এই মোহাজ্জেল মামা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাজ্জেল মামা যেহেতু এনামুল হক আবির ভাইয়ের আম্মু সহপাঠী ছিলেন, এছাড়াও ওনার নানির দিক থেকেও আত্মীয় হতেন। তো একবার কি হয়েছিল যে এই যে ইনামুল হক আবির ভাইদের বাড়িতে গিয়েছেন উনি, নাস্তা পানি শেষ করে যখন বের হবেন, এটা কিন্তু অনেক আগের কথা, তখন ওনার মেজো ভাই মানে এনামুল হক আবির ভাইয়ের মেজো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম তার নাম, তার বয়স ছিল ওই সময় 14 বছর। তো তাকে দেখে বলেছিলেন যে ভাগিনা, তুমি কয়েকটা দিন কোনো উঁচু জায়গায় উঠো না। তো 14 বছর বয়সী একটা কিশোর, সে আসলে এই কথার মানে কি বুঝবে। এর 3 দিন পর ওনার ওই মেজো ভাই শহীদুল ইসলাম সুপারি গাছে উঠেছিল, প্রায় 40 ফিট উপর থেকে ওনাকে কে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে যাওয়ার পর প্রচন্ড আহত হন। ওই সময় ঢাকার পিজি হসপিটালে ভর্তি ছিল বেশ কিছুদিন। এক পর্যায়ে সে মারা যায়, আর মারা যাওয়ার সালটা হচ্ছে 1987 সাল। আমি এনামুল হক আবির ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ব্রিজের যে ঘটনাটা, ওই যে যিনি ঠিকাদার ছিলেন ওনার কি অবস্থা। তো উনি যে বেঁচে আছেন কিনা এই বিষয়ে তথ্য ওইভাবে দিতে না পারলেও ওনার কোনো ক্ষতি হয়েছে বা বড় ধরনের কোনো অসুবিধা হয়েছে এই ধরনের কোনো তথ্য এনামুল হক আবির ভাই দিতে পারেনি। তবে এতটুকু বলেছেন যে উনি জীবিত থাকার সম্ভাবনাই বেশি বা উনি ভালো আছেন, এতটুকুই তথ্য 100% শিওর না হলেও উনি এই তথ্যটা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা আপনার শুধু একবার অনুভব করার চেষ্টা করেন। এই 27টা মহিষ জুড়ে বলেছিল, উনি রাজি হন নাই, 27টা মানুষের প্রাণ কিন্তু ওরা নিয়ে নিয়েছে। কি ভয়ানক একটা দুর্ঘটনা! আপনারা একবার চিন্তা করেন, 27 জন মানুষ মারা গেল, একজন বেশিও না কমও না। আর এইরকম একটা দুর্ঘটনা যে ঘটবে, একটা ব্রিজ সামনে নাই, পাশ দিয়ে সাইড রাস্তা রয়েছে, সেখানে বলাই থাকে যে নির্মাণ কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, বিকল্প রাস্তা ব্যবহার করুন। প্রত্যেকটা নির্মাণাধীন ব্রিজে কিন্তু এই কথা লেখা থাকে, ওখানেও লেখা ছিল। তারপরেও এই ধরনের দুর্ঘটনা ঘটাকে আপনাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়? 27টা প্রাণ চলে যাওয়া কি স্বাভাবিকভাবে চলে গেল বলে মনে হয়? আল্লাহ ওই 27 জন ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করুন। আর যারা কোনো কারণ ছাড়া এইভাবে 27 জন মানুষের প্রাণ নিয়ে নিল, আমাদের দৃষ্টিতে সেটা নিছক দুর্ঘটনা। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে অবশ্যই তারা জবাবদিহি করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি অপরাধ ছিল এই 27টা মানুষের? তারা কি কোনো অন্যায় করেছিল? না, তারা কিন্তু কোনো অন্যায় করেনি। বিনা কারণে কাউকে যদি হত্যা করা হয়, তাহলে তিনি যদি মুসলিম হন, উনি শাহাদাতের মর্যাদা পাবেন। এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর এটা তো শুধু দুর্ঘটনা না, এটা এক ধরনের হত্যাকাণ্ডও বলা চলে। কারণ এই হত্যাকাণ্ড কোনো মানুষের দ্বারা হয়নি, যার কারণে হয়তো বা কোনো জায়গায় বিচার আচার পাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলার দরবারে এটা নিয়ে তো সবাইকে জবাবদিহি করতে হবে, তাই না? এই 27 জন মানুষের পরিবার, এই পরিবারগুলোর কি হলো? ওই জিনগুলো কি এটার কোনো জবাব দিতে পারবে? আমরা আমাদের জায়গা থেকে এই ঘটনাটা শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনার মাধ্যমে আশা করছি ওই এলাকার অনেকেই ওই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে
অবগত হলেন যারা জানতেন না। অনেকেই জানতেন, কিছু কিছু মানুষ জানার পরে তারা যখন বিভিন্ন মানুষদেরকে বলেছে তারা জেনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা বলি, আমি তো দীর্ঘদিন সুনামগঞ্জে ছিলাম, প্রায় 3 বছর আমি সুনামগঞ্জে ছিলাম। তো সুনামগঞ্জ থেকে একদিন আমি ঢাকার উদ্দেশ্যে আসছি, শ্যামলী পরিবহনে একটি বাসে উঠে। বাসটা ছিল বৃহস্পতিবারের দিন সকাল 9:30টার দিকে, যতদূর মনে পড়ে, বা 10টার দিকে একটি বাস। তো আমি উঠেছি, ওঠার পর আমার পাশের সিটে একজন ভদ্রলোক বসেছেন, দাড়িওয়ালা একজন ভদ্রলোক। তো যাওয়ার পথে একটা সময় উনি ফোনে কথা বলছিলেন। তো ফোনে কথা বলার পর্যায়ে মানে একটা সময় বিভিন্ন নির্মাণ রিলেটেড বিষয় নিয়ে কথা বলছিলেন। তো আরেকটা পথ এগিয়ে যাওয়ার পর রানীগঞ্জ নামক একটা জায়গা রয়েছে, যদিও ওই দিকে ওই সময় বাস ঢুকতো না, এখন যায় সুনামগঞ্জ থেকে সরাসরি সিলেটে না গিয়ে ওই বাসগুলো এখন রানীগঞ্জ হয়ে ওই দিক দিয়ে ঢাকায় আসে, আউশকান্দি হয়ে। যারা ওই রুটে আছেন তারা বুঝতে পারবেন আর কি। ওই সময় রানীগঞ্জের ব্রিজ একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে কি, ব্রিজ নির্মাণের আগেই ব্রিজটার নিচের পিলার ধসে পড়ে, যার ফলে ব্রিজটা আবার পুনর্নির্মাণ করতে হয়। তো উনি কথা বসে একেবারে রানীগঞ্জ ব্রিজের একটা কথা বললেন। তা আমি আবার কৌতূহলী হয়ে এই বিষয়টা তাকে জিজ্ঞেস করলাম। তো কথা প্রসঙ্গে উনি জানালেন উনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার, উনি সুনামগঞ্জে এসেছেন বড় একটা ব্রিজের, হাওড় এলাকা একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজের কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে। উনি সাব কন্ট্রাক্টর যিনি দায়িত্ব নিয়েছেন, উনি মেইন কন্ট্রাক্টর আর কি। তো উনি যখন কথা বলছিলেন, কথা বলার একটা পর্যায়ে আমার কাছে মনে হলো উনি যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণ করেন, তো ব্রিজ নির্মাণ করতে গিয়ে এই ধরনের সমস্যা তো হয়। তা আমি সুযোগ বুঝে ওনাকে প্রশ্ন করলাম। তো উনি অত্যন্ত ভদ্রলোক, উনি বললেন যে আসলে আমি তো ব্রিজ মেইন টেন্ডারটা আমি নেই, এরপর আমি সাব কন্ট্রাক্টে দিয়ে দেই, কোনো ঘটনা ঘটে থাকলেও আমার জানা নাই। তবে হ্যাঁ, একটা ব্রিজ করতে গিয়ে, এটা অবশ্য সুনামগঞ্জের ওইদিকে না, উনি বলেন যে উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় করতে গিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। ব্রিজের পাইলিং করার সময় ওটা তার ছিঁড়ে যায়, তখন ওখানে কোনো শ্রমিক নিহত হয়েছিলেন কিনা আমার ঠিক মনে নাই, মানে আমাকে যখন বলেছে আমার ঠিক মনে নেই। সম্ভবত উনি বলেছেন যে একজন শ্রমিক মারা গিয়েছিলেন, আর একজন শ্রমিকের হাতে লেগেছিল, যার ফলে তার হাত কেটে গিয়েছিল, মানে কেটে বাদ দিতে হয়েছিল। আমার যতদূর মনে পড়ে উনি এরকম একটা দুর্ঘটনার কথা বলেছিলেন। উনি বলেছেন যে ওনার জানা মতে উনি এই ধরনের একটা প্রবলেম ফেস করেছিলেন একবার, এবং ওই শ্রমিকের পরিবারকে বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণও উনি দিয়েছিলেন। তো এটা উনি বলেছিলেন। এছাড়া উনি সাব কন্ট্রাক্টে দেওয়ার কারণে ওইখানকার যে মূল ঘটনা যেগুলো ঘটে এগুলো সম্পর্কে উনি অবগত হতে পারেন নাই, এটা আমাকে জানিয়েছিলেন। তো আমি সুযোগ বুঝে ওনার কাছ থেকে ঘটনা সংগ্রহ করার চেষ্টা করলেও আসলে ওনার জানা ছিল না, আর জানা থাকলে উনি হয়তো বা কোনো কারণে আমাকে বলতে চান নাই, এমনও হতে পারে। তো ঢাকা পর্যন্ত আমরা একসাথে এসেছিলাম, চমৎকার মানুষ, অনেক গল্প করেছিলাম, কিন্তু প্যারানরমাল বিষয় নিয়ে আর আসলে বেশি কথা বলা ওনার সাথে হয়নি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি বলবো না ঘটনাটি আপনাদের ভালো লেগেছে কিনা, আপনারাই বলুন। 27টা প্রাণ চলে যাওয়া, এটা কি ভালো লাগার মতো কোনো ঘটনা? নিশ্চয়ই নয়। আমি এতটুকু বলতে পারি, আশা করছি ঘটনাটি আপনাদের মনের মধ্যে দাগ কাটতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। ধন্যবাদ ইনামুল হক আবির ভাইকে এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। শুরু করছি হাফিজের পাঠানো ঘটনাটি। হাফিজ তো গ্রামের ঘটনা পাঠায়, ও নিজেও গ্রামের ঘটনা পাঠাতে পছন্দ করে, এটা তো আপনারা সকলেই জানেন। তো এই ঘটনাটিও গ্রামের ঘটনা। মূলত এটি চুয়াডাঙ্গা জেলারই একটি ঘটনা। হাফিজদের বাড়ি তো গাইডঘাট গ্রামে, কিন্তু যার ঘটনা সঙ্গত কারণে তার গ্রামের নামটি প্রকাশ করা যাচ্ছে না, ওনারা প্রকাশ করতে নিষেধ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটে বলতে এখনো ঘটার ঝুঁকিটা রয়েছে, তার নাম হচ্ছে আজাদ আলী। এবং আজাদ আলী হাফিজের খুবই পরিচিত এক ভাই আর কি, তাদের সাথে পারিবারিকভাবে সম্পর্ক খুব ভালো। মূলত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই আজাদ আলীর মা বাবার কাছ থেকেও হাফিজ সংগ্রহ করেছেন, এরপরে আজাদ আলীর কাছ থেকেও সংগ্রহ করেছেন। মূলত শুরুটা হয় 2000 সালের দিকে। ঘটনা যখন ঘটে ওই সময় আজাদ আলীর বয়স ছিল 9 কি 10 বছর। তো ঘটনার ভেতরে ঢোকার আগে আজাদ আলীর বাড়ির বর্ণনাটা একটু দেওয়া জরুরি। আজাদ আলীর যে বাড়িটা, এই বাড়ির পেছনে তার চাচাদের বাড়ি, বাম পাশে দাদা দাদির ঘর, আর আজাদ আলীদের বাড়ির ডান পাশে একদম ঘরের সাথে একটা পুরনো তাল গাছ ছিল, যার বয়স বহু, মানে নির্দিষ্ট করে বলা মুশকিল, কেউ কেউ বলে এটা 100 বছরের পুরনো তাল গাছ আর কি। তো এই তাল গাছটি আজাদদের জমির উপরেই অবস্থিত, আর ঠিক এই তাল গাছের পাশেই ছিল আজাদদের ওয়াশরুম। এরপরে বিশাল একটা দেশি আম বাগান। এই বাগান প্রায় 10 বিঘা জমির উপরে অবস্থিত। ওখানকার যে গাছগুলো, এই গাছগুলোরও কিন্তু বয়স অনেক,
কোনোটাই 80 বছরের উপরে হবে না, আবার 30-40 বছরের কমও হবে না। এই বয়সের মাঝামাঝি সবগুলো গাছের বয়স আর কি। তো বাগানটি ছিল গ্রামের অন্য মানুষের আর কি, ওদের না। আবার ওদের ঘরের সামনে যে উঠোনের পর একটা রান্নাঘর, এই রান্নাঘরের সাথে আবার একটা মুদি দোকান আছে, মাটির মুদি দোকান আর কি। তো এই রান্নাঘর মুদি দোকান ছিল মূল ঘরের মুখোমুখি। এই রান্নাঘর এবং মুদি দোকানের ঠিক পেছনে ছিল একটা বিশাল পুকুর। তো এত বর্ণনা দেওয়ার পেছনে কারণ রয়েছে, কারণ এই ঘটনার মাঝখানে অধিকাংশ এই বর্ণনাগুলোই আপনারা পেয়ে যাবেন। তো আজাদের বয়স তো 9-10 বছর ওই সময়। এই আজাদের কিন্তু একটা নেশা ছিল, খুব ভোরবেলা ফজরের আজানের পরে বা আগে, মানে যখন আলো ফোটে না তখন সে ওই আম বাগানের ভিতরে আম কুড়াতে যেত। ওই আম বাগানে আম কুড়ানো হওয়ার পর যদি আশেপাশে অন্য কোনো আম বাগান থাকতো সেখানে আম কুড়াতে যেত। আম গাছে উঠে কখনোই পারতো না, শুধু রাতের বেলা যে আমগুলো নিচে পড়তো এই আমগুলোই সে কুড়াতো। আর দিনের বেলাতে সেই বিভিন্ন বাগানে ঘুরে বেড়াতো, খেলাধুলা করতো তার বন্ধুদের সাথে। তা এই যে বাগানের সাথেই ওদের জায়গার উপরেই ওদের একটা নিজস্ব ওয়াশরুম ছিল আর কি। আর গভীর রাতেও একা একাই ও ওয়াশরুমে যেত। যত রাতই হোক ও যেতে ভয় পেত না, কারণ এই জায়গাতেই সে জন্মের পর থেকেই দেখে আসে সবকিছু, বড় হচ্ছে, সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো এবার আসি আমরা মূল ঘটনাতে। সময়টা ছিল বৈশাখ মাস, সবে আমের ভেতরে শ্বাস বা আটি হওয়া শুরু হয়েছে। তো ওই সময় খুব ভোরে আজাদ তো আম কুড়োতে যেত, কারণ খুব ভোরে না গেলে পাড়ার অন্য ছেলে মেয়েরা কিন্তু গিয়ে আম কুড়িয়ে নিয়ে চলে আসতো। আর এই আজাদ আলী রাতে তার বড় ভাইয়ের সাথে একটা রুমে ঘুমাতো। একদিন কি হয়, মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে ও চিন্তা করে যে একটু ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমটা ঘরের বাইরে ও গিয়েছে। তো ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পর সে ঘরে ঢুকবে, হঠাৎ করে কি হলো, ওর মনে হলো যে একটু আম বাগান যেটা আছে ওইদিকে একটু তাকাইতো। তো আম বাগানের দিকে সে তাকায়। ওই আম বাগানে কিন্তু একটা বড় ফজলি আম গাছ ছিল, আর ফজলি আম কিন্তু কাঁচা অবস্থায় বেশ মিষ্টি হয়। তো ওই আজাদ আলী দেখে ওই ফজলি আম গাছ থেকে মনে হলো আম পড়লো। আর আম পড়ার শব্দটা কিন্তু আজাদ আলী খুব ভালোই বুঝতে পারতো। ছোট আম পড়লে কেমন শব্দ হয়, বড় আম পড়লে কেমন শব্দ হয়, কারণ ওর তো আম কোড়ানো একটা নেশা। শব্দ পেলে দৌড়ে চলে যেত আম কোড়ানোর জন্য। এখন যেহেতু আম কোড়ানোর শব্দ সে, মানে আম পড়ার শব্দ সে পাচ্ছে, এখন আম কোড়ানো থেকে তার মনকে সে যে ফেরাবে এই অবস্থা তো তার ছিল না, যার যেটাতে নেশা আর কি। ও চিন্তা করে যাই দ্রুত বাগানের ভিতরে ঢুকে যাই। তখন রাত কয়টা বাজে এটা ওর খেয়াল নাই, তবে ওই সময় যে আজান দেয় নাই এটা সে নিশ্চিত, কারণ ওর তো গভীর রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল। তো আজাদ আলী কি করেছে, ওই ফজলি আমের দিকে গিয়েছে, বিশেষ করে ফজলি আম যেখানে পড়েছে ওই দিকে আর কি। তো ওই জায়গার কাছাকাছি যখন সে এসেছে দেখে যে একটা মেয়ে ওই ফজলি আম গাছের নিচে আম কুড়াচ্ছে। মেয়েটার শরীর থেকে এক ধরনের আলোর আভা বের হচ্ছিল এবং ওর শরীরে সবুজ রঙের একটা পোশাক পরা। চেহারাটা 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই, ওর বয়সী 9-10 বছর বয়স আর কি, খুব সুন্দর এরকম না, মানে স্বাভাবিকভাবে গ্রামের মেয়েরা বা ওই বয়সী মেয়েদের চেহারা স্বাভাবিকভাবে যেরকম থাকে আর কি, ওই রকম আর কি, মানে খুব সুন্দর, মানে দেখে ওর অদ্ভুত লেগেছে বিষয়টা এরকম। কিন্তু ওই মেয়েটার শরীর থেকে এক ধরনের অদ্ভুত যে আলো বের হচ্ছিল, ওই জিনিসটা ওকে খুব আকৃষ্ট করে, যে কি ব্যাপার, এইরকম আলো কেন বের হয় একজনের শরীর থেকে, এরকম কখনো হয় নাই। ও চিন্তা করলো যে এর কোন বাড়ির মেয়ে। তো আজাদ আলী ও তো আসলে ওরকম পরিণত বয়স্ক ছিল না ওই সময়, 9-10 বছর বয়সে একটা ছেলে কতটুকু বা বুঝতে পারে। তো এটা যে প্যারানর্মাল কোনো কিছু হতে পারে এই বিষয়টি ওর মাথায় ছিল না। ও আস্তে আস্তে ওই মেয়েটির কাছে যাচ্ছে যে মেয়েটি কোন বাড়ি। তখন সে দেখে যে ওই মেয়েটির কাছে 5টা কালো কুকুর রয়েছে। কুকুরগুলো স্বাভাবিক আকৃতি থেকে একটু বড়, খুব যে বড় তা না। এই 5টি কালো কুকুর মনে হচ্ছে এই মেয়েটাকে পাহারা দিচ্ছে। তো আজাদ আলী যত এগিয়ে যায় ওই 5টি কালো কুকুর তত পিছনে সরতে থাকে। আজাদ আলী যখন ওই মেয়েটার খুব কাছাকাছি যায় তখন ওই কুকুরগুলো ওই বাগানের ভিতরে অন্যদিকে ঢুকে যায়, ওগুলার আশেপাশে থাকে না। তখন আজাদ আলী ওই মেয়েটাকে পেছন থেকে জিজ্ঞেস করে, এই কে রে তুই, কোন বাড়ির মেয়ে তুই, এত রাতে এখানে কি করিস, কোন পাড়ায় বাড়ি, তোকে তো আগে কখনো এ দেখে দেখি নেই।
তো আজাদ আলী এসব জিজ্ঞেস করলে ওই মেয়েটা কিন্তু কোনো কথা বলে না। আর আজাদ আলী পরবর্তীতে ওই মেয়েটার সামনের দিকে যায়, গিয়েও একই কথা জিজ্ঞেস করে। ওই মেয়েটার চেহারা দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি, কিন্তু ওই মেয়েটা কোনো উত্তরই দেয় না। ওই মেয়েটি যেভাবে আম কুড়াচ্ছিল ওভাবেই আম সে কুড়াচ্ছে। তা আজাদ আলী চিন্তা করে যে আম সে কুড়ানোর জন্য আসলে এই মেয়েটা সব আম কুড়ায় চলে যাচ্ছে। আর আজাদ আলী আর একটা বিষয় খেয়াল করে যে ওই মেয়েটা ঠিক আম কুড়াতে কুড়াতে যেই গাছের নিচে যায় ওই গাছের উপর থেকে টপ টপ করে আম পড়ে। তো আজাদ আলী চিন্তা করলো যে এই মেয়েটা তো আমার কথার উত্তর দিচ্ছে না, তা আমিও আম কুড়াই। ওই যে আমগুলো পড়ছিল, আজাদ আলীও কিন্তু আম কুড়াচ্ছিল। এখন সমস্যা হলো আজাদ আলী তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিল, ওয়াশরুম থেকে সে ঘরে ঢোকে নাই। সে যদি ঘর থেকে সরাসরি আসতো তাহলে তো আম কুড়ানোর জন্য কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসতো, ওর তো খালি হাত। এই জন্য আজাদ আলী কি করে, সে আম কুড়াচ্ছে এবং কোনো একটা জায়গায় রেখে দিচ্ছে। এভাবে বেশ কিছু আম সে পায়। এরপরে আজাদ আলী আর একটা ব্যাপার খেয়াল করবেন, ওই যে মেয়েটা আম কুড়োচ্ছে, ওর কাছে একটা ব্যাগ আছে, কিন্তু এই ব্যাগটা স্বাভাবিক ব্যাগের মতো না। যতটুকু দেখে তার কাছে মনে হচ্ছিল এটা একটা চামড়া জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি, ব্যাগটা খুব বড়ও না। আর ওই মেয়েটা কিন্তু অনেক আম ওই ব্যাগের মধ্যে ভরছে, তাতে কিন্তু অনেক আগে এই ব্যাগটি পূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু আম রাখার পরেও ব্যাগটা কোনোভাবে পূর্ণ হচ্ছে না, মনে হচ্ছে ব্যাগের অনেকটাই খালি রয়েছে। তো আজাদ আলীও ওই মেয়ের সাথে আম কুড়াতে থাকে, একটা পাশে জমাচ্ছে। এক পর্যায়ে ওই মেয়েটি আজাদকে বলে ওঠে, আমার আম কুড়ানো শেষ, আমি চলে যাচ্ছি, আমি এখানে প্রতিদিনই আম কুড়াতে আসি। তো এই কথা বলে ওই যে কুকুরগুলো যেদিকে হারিয়ে গিয়েছিল মেয়েটা ওই দিকে চলে যায়। তো আজাদও এই বিষয়টা নিয়ে আর খুব বেশি চিন্তা ভাবনা করে না। আজাদ আলী আবার বাড়িতে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে একটা ব্যাগ নিয়ে এসে ওই আমগুলো ব্যাগের মধ্যে ভরে বাড়িতে নিয়ে যায়। তো আজাদ আলী খেয়াল করে যে এই আমগুলো বেশ বড় বড়। অন্যদিন তো দেখা যাচ্ছে যে কোনো আম ছোট, কোনো আম পচা, কোনো আম একটু বড় বড় আম খুব কমই পাওয়া যায় আর কি। তো এবারে মনে হচ্ছে যে আমগুলো বেশ বড় তো অবশ্যই, এবং বোটাগুলো কাঁচা। এমন কাঁচা বোটার আম কিন্তু ঝড় ছাড়া খুব একটা পড়া দেখা যায় না। তো আজাদ আলী আমগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে রেখে আবার তার ভাইয়ের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তার মায়ের ডাকে ঘুম ভাঙে। ওর মা জিজ্ঞেস করে, এই তুই এত বড় বড় আম পাইলি কোথায়, আমগুলো তো বেশ বড়। তখন আজাদ আলী বলে, আমি ভোরবেলা বাগান থেকে কুড়িয়ে নিয়ে আসছি। এখন আজাদ আলীর মা চিন্তা করলো যে বাগানটা তো আমাদের না, কিন্তু ও যে আমগুলো পেয়েছে এই আমগুলো দেখে মনে হচ্ছে গাছ থেকে উঠে সে পেরেছে। আর এই আমগুলো যদি এখন মানুষজন দেখে তাহলে তো নালিশ করবে যে এই আমগুলো আমরা পেরে আনছি গাছ থেকে, আর এটা তো খুব বড় ধরনের একটা অপরাধ। তো এই চিন্তা করে আজাদ আলীর মা উনি আমগুলো আসলে সরিয়ে রেখেছে। আজাদ আলীকে উনি বারবার জিজ্ঞেস করেছে যে তুই আম গাছ থেকে উঠে পারিস নাই তো, চুরি করিস নাই তো? আজাদ আলী বলে, না না না, আমি চুরি করবো কেন, আমি গাছের নিচে পড়েছিল সেইগুলোই কুড়াইছি। তো যাই হোক, আজাদ আলীর মা ওই আমগুলো ঘরের একটা কোণে নিয়ে রেখে দেয়, যাতে করে আশেপাশের মানুষজন দেখলেও কোনো মন্তব্য করতে না পারে। কিন্তু আজাদ আলীর মায়ের মনে একটা সন্দেহ, কিন্তু প্যারানরমাল কোনো বিষয় সন্দেহ না থাকলেও মূলত ছেলের প্রতি সন্দেহ জাগে যে আজাদ আলী কোনো মিথ্যা কথা বলছে না তো আমার কাছে, কোনো বড় ধরনের আবার কোনো মানুষের নালিশের মুখে না পড়ি। তো এরপরে কিন্তু আজাদ আলী অনেকবার আম কুড়োতে গিয়েছে, কিন্তু ওই মেয়েটিকে আর কখনোই সে দেখেনি। তো আজাদ চিন্তা করে যে এই মেয়েটি হয়তোবা কারো বাড়িতে বেড়াতে এসেছিল, সে চলে গেছে, এই জন্য হয়তোবা দেখে নাই। তো এদিকে আস্তে আস্তে সময় গড়াতে থাকে, আম পাকার সময় চলে এসেছে, একটা দুটো করে আম পাকা শুরু করে দিয়েছে। আর অনেক ছেলেমেয়েরা কিন্তু খুব সকালবেলা আম কুড়োতে যেত, তাদের কেউ কেউ পাকা আম পেত। তো আজাদ ঘুমানোর আগেই ভেবে রাখেছে সে আজ ভোরে কিন্তু সবার আগে আম কুড়োতে যাবে, তো এই ভেবে সে ঘুমাতে গিয়েছে। তো মাঝ রাতে আজাদের ঘুম ভাঙে, সে ভাবে হয়তো আজান দিয়ে দিয়েছে, তো ঘুম থেকে উঠে সে বাইরে যায়। এইবার সে দেখতে পায় সেই মেয়েটি সেই ধরনেরই পোশাক পরে ওই বাগানে ঠিক একইভাবে আম কুড়াচ্ছে। মানে দূর থেকে সে দেখেছে, ও তো বাজারের ব্যাগ নিয়ে বের হয়েছে যে ওর ভিতরে সে আম লাগবে। সে ওই আম গাছের নিচে যায়, তো গিয়ে দেখে ওই মেয়েটি অনেকগুলো আম বিভিন্ন গাছের গোড়ায় গুছিয়ে রেখেছে। তো আজাদ একটা জিনিস খেয়াল করে যে আম বাগানের ভেতর দিয়ে আসার সময় মনে হচ্ছিল যে ওই মেয়েটি ঠিক যেই গাছের নিচ দিয়ে যায় ওই গাছ থেকে আম পড়ে। এইটা কিভাবে সম্ভব? আম তো পড়ে থাকে, বা একটা দুটো কখনো কাকতালি হয়ে পড়তে পারে, কিন্তু ওই যেই গাছের নিচে যাবে সেই গাছ থেকে আম পড়বে, বিষয়টা অদ্ভুত, তাই না? আর ওই
যে 5টি কুকুর, ওই কুকুরগুলো ওই জায়গাতেই কিন্তু রয়েছে। কুকুরগুলো ওই মেয়েটাকে মনে হচ্ছে পাহারা দিচ্ছে। আর ওই কুকুরগুলো আরো একটা জিনিস তারা মানে করছিল, সেটা হচ্ছে যে মাঝে মাঝেই গ্রামের দিকে ওই কুকুরগুলো খুব সতর্ক দৃষ্টি রাখছিল। মনে হচ্ছে ওরা দেখতে যে এদিকে কেউ আসে কিনা। তো এবার আজাদ ওই মেয়েটির কাছে আসে এবং এসে বলে যে, কিরে, তুই এতদিন পরে আম কুড়াতে আসলি? তখন ওই মেয়েটি বলে যে, কই এতদিন পরে কই, আমি তো মাঝে মাঝেই আসি, তোকে তো দেখি না। তখন আজাদ বলে, কই আমিও তো সবসময় আসি, তোকে তো দেখি না। আর তুই সেদিন তো আমার সাথে কথাই বললি না ভালো করে, আর আজকে দেখি ভালো করে কথা বলতেছিস। তখন ওই মেয়েটি বলে, আমার নাম শান্তা, আমি অনেক দূরে থাকি, এইখানে মাঝে মাঝে আসি, আর সাথে আমার 5 ভাইও আসে। তো আমি তো এসে তোর অপেক্ষায় থাকি, কিন্তু তুই তো আসিস না। তা দাদা আবারও বলে, আরে কি বলিস আসিস না, আমি তো সবসময়ই আসি, প্রতিদিন আম কুড়ানো তো আমার নেশা, আসি না মানে। তো এই ধরনের কথা বলে আর কি। তখন ওই মেয়েটি বলে ওঠে যে, আমি যে আমগুলো কুড়িয়েছি এগুলো আমি আর নেব না, আজকে আমার আম লাগবে না, তুই আম নিয়ে যা। তো এই কথা শুনে আজাদের কাছে ভালো লাগে, আবার চিন্তা করে যে মেয়েটি এত কষ্ট করে আম কুড়ালো, আমি সব নিয়ে যাবো, বিষয়টা কেমন হয়। তখন ওই মেয়েটিকে বলে যে, আচ্ছা এক কাজ কর, আমি সব নেব না, আমি অর্ধেক নিচ্ছি, বাকি অর্ধেক তুই নেই। তো এই কথা বলার পরে মেয়েটি রাজিও হয়। আর আমগুলো ওই ব্যাগের মধ্যে ওই অর্ধেকটাই ভরতে ভরতে হয় কি ওই ব্যাগটা পূর্ণ হয়ে যায়। তখন আজাদ আবার ওই মেয়েটাকে বলে যে, তুই দাঁড়া, আমি আমগুলো বাড়িতে দেখে আসি দৌড় দিয়ে। তো আজাদ কি করেছে, দৌড় দিয়ে রাখতে গিয়েছে। তখন ওই মেয়েটি বলে, এই দাঁড়া আজাদ, শোন, আমি এখন চলে যাচ্ছি, আর আসবো না আপাতত, আমি তোর সাথে পরে আবার দেখা করব। তো আজাদ বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা। আজাদ কিন্তু বিষয়গুলো একদম স্বাভাবিকভাবে মনে করেছে। তো আজাদ আম রেখে আবারও এসে আবারও আম নিয়ে যায়। এরপরে সে রুমের মধ্যে আমগুলো রেখে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ, আমের ব্যাগের কাছে যায়, গিয়ে তো সে অবাক হয়, আরে ব্যাগ আছে, আম কই? তার মাকে জিজ্ঞেস করে, এই আম কোথায় গেল? তার মা বলে, কই আমি তো আমটাম কিছু দেখি নাই। তখন আজাদ চিন্তা করে যে আমগুলো বড় ছিল, পাকাও ছিল, মনে হয় মা আমগুলো কারো কাছে বিক্রি করে দিয়েছে, আমি বললে রাগারাগি করবো, এই জন্য মনে হয় বলতে চাচ্ছে না। আদা তো আর কিছু বলে না তার মাকে। তো এভাবে কিন্তু ওই আমের সিজন চলে যায়, পরের সিজন আসে, আবারও আজাদ এভাবে আম কুড়ায়, কিন্তু ওই মেয়েটিকে সে আর কখনোই দেখছিল না। দীর্ঘ একটা সময় চলে যায়, ওই মেয়েটিকেও সে দেখেনি, ওই কুকুরটাকেও দেখেনি, না ওই আম বাগানে না অন্য কোনোখানে রাতের বেলা আসা যাওয়ার সময় কখনো সে দেখেনি। কিন্তু দীর্ঘ এই সময়ের মধ্যে সে কখনো না দেখলেও তার বয়স যখন 17 কি 18, মানে প্রায় 9 বছর হয়ে গিয়েছে, এমন একটা সময়, এর মধ্যে সে দেখেনি। তো আজাদ একদিন গভীর রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু ওই যে তাল গাছের পাশেই ছিল, ওয়াশরুমের সাথেই তো তাল গাছ, বা ওটার পাশে আবার আম বাগান, এগুলো তো শুরুতে আমরা বলেছি। তো আজাদ যখন ওই সময় যাচ্ছে তখন দেখে আম বাগানের ভেতর থেকে একটা বিশাল আকৃতির পাখির মতো কিছু একটা এসে তাল গাছের উপরে বসলো। অনেক সময় রাতের বেলা বড় আকারের পেঁচা আসে, তো মনে করছে এরকমই কিছু একটা। কিন্তু এরপরে সে দেখে ওই আম বাগানের ভেতর থেকে বেশ কিছু প্রাণী হবে, মনে হচ্ছে ভেঙে চুরে ওদের বাড়ির দিকে আসছে। ভালো করে খেয়াল করছে যে জিনিসটা কি আসে। আজাদ দেখে যে 5টি কালো কুকুর এইগুলো দৌড়ে আসছে। মূলত এইগুলো আসার ফলেই এক ধরনের ভয়ানক শব্দ হচ্ছিল। স্বাভাবিক কোনো কুকুর দৌড়ে আসলে এই ধরনের শব্দ হয় না, মানে ভেঙে চুরে আসতেছে এমন শব্দ হওয়ার কথা না। ওই কুকুরগুলো আজাদের বাড়ির উঠোনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আজাদ এই বিষয়টা দেখার পর হঠাৎ করে দেখে যে তাল গাছ থেকে একটা পাখি মাটিতে নেমে এসে বসলো, আর আজাদের সামনে এসে ওই পাখিটা চুপ করে দাঁড়িয়ে থাকে। তাই এত বড় পাখি, এটা দেখে আজাদ কিছুটা ভয় পেতে থাকে। এই পাখিটা তাকে আক্রমণ করে কিনা এই চিন্তা করতে মানে আজাদ করছে। তখন সেই পাখিটাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা লাঠি খুঁজতে থাকে। তো লাঠি সে খুঁজছে,
হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুবই ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আর একটা কারণ, যদি এই 5টা কুকুর আবার তাকে আক্রমণ করতে আসে, এটা একটা ভয় ছিল, কারণ তার বাড়ির উঠোনে একদম। তো সে লাঠি খোঁজার জন্য যখনই ওই দিক থেকে নজর সরিয়েছে, এরপরে আবার কি মনে করে ওইদিকে তাকিয়েছে, তখনও কিন্তু লাঠি পায় নাই। সে দেখে যে একটা মেয়ে সুন্দর পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে আছে। আজাদ তো ওই মেয়েটাকে দেখে চমকে ওঠে। তখন ওই আজাদ চিনতে পারে ওই মেয়েটিকে, এটা হচ্ছে সেই শান্তা, প্রায় 9 বছর আগে যাকে দেখেছিল শেষ। তো ওই মেয়েটাকে দেখার পর আজাদ তো খুব অবাক হয়। তখন ওই মেয়েটাকে বলে, কিরে আজাদ, ভালো আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। আমি কিন্তু দূরের একটা পাহাড়ে থাকি, তো আজ থেকে এই তাল গাছ আর আম বাগানেই আমি থাকবো। আর আমার কথা তোর মনে আছে? তোর সাথে কয়েকবার আমার দেখা হয়েছিল আম কুড়োতে গিয়ে। আজাদ তো তখন খুব ভালো করেই সেটা মনে করতে পারে। তখন আজাদ বলে, আচ্ছা, তুই একবার বলছো পাহাড়ে থাকো, আবার বলছো তাল গাছে থাকো, মানেটা কি? আবার বলো বাগানে থাকবা। তখন ওই মেয়েটি বলে যে, হ্যাঁ, তুমি মনে হয় ধরতে পারতেছো না, তো আমি বলে দেই, আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু জিন। আর এই যে কুকুরগুলো দেখছো, এগুলো কিন্তু কুকুর না, এরা আমার 5 ভাই। তুমি শুরুর দিকেও কিন্তু এদেরকে দেখেছিলা। এরা মূলত আমাকে পাহারা দেয়। আমি 5 ভাইয়ের মধ্যে 1 বোন। আর একটু আগে যে পাখিটা দেখেছো, ওইটা আমিই ছিলাম। শোনো আজাদ, আমি তোমাকে আমার পাহাড়ে নিয়ে যাব। আজাদ যখন শুনেছে তাকে পাহাড়ে নিয়ে যাবে, তখন মনে হচ্ছে, আর এই ধরনের কথাবার্তা যখন শুনেছে যে তার চোখের সামনে কুকুরগুলো দাঁড়িয়েছে, এগুলো জিন, একটু আগে পাখি দেখেছিল, সে পাখি এখন মানুষ হয়ে গেছে, সেই আবার বলছে যে আমি জিন। ও তো ভয়ে একদম পাথর হয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। হঠাৎ করে কি হয়, ওর আপন এক চাচার একটা ঘর ছিল পাশেই, তার 1.5 মাস বয়সে একটা বাচ্চা ছিল ওই সময়। ওই বাচ্চাটা হঠাৎ করে কান্না করে ওঠে। আর ওই বাড়িটা একদম কাছাকাছি, তো ওই কান্নার শব্দ শোনার সাথে সাথে আজাদ ওই বাড়ির দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে তার শক্তি ফেরত আসে। মানে তার যেই একটা মোহ সৃষ্টি হয়েছিল, সে নড়াচড়া করতে পারছিল না, একদম পাথর হয়ে গিয়েছিল ভয়ে। তখন তার শরীরের শক্তিটা আবার পুনরায় ফেরত আসে। তখন আবার সামনে তাকিয়ে দেখে ওই মেয়েটিও নাই, ওই কুকুরগুলোও নাই। আজাদ তো ভয়ে এক দৌড়ে রুমে গিয়ে শুয়ে পড়ে, ওই রাত্রে কিছু বলে না। তবে আজাদ এই বিষয়টা কিন্তু গোপন করেনি। ও সকালবেলায় তার দাদাকে সবকিছু শেয়ার করে। আর শেয়ার করার পর তার দাদা এইসব শুনে বেশ কিছুটা চিন্তিত হয়ে যায়, কারণ উনি তো আগের মানুষ। এরকম ঘটনা যে ঘটতে পারে, এগুলো কিন্তু উনি জানতেন। আর এই ঘটনা ঘটলে একটা মানুষের কি পরিণতি হতে পারে, এটাও উনি জানতেন। উনি আগের মানুষ, অনেক কিছু বুঝতেন। উনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা মোটেও ভালো কিছু না। জিনদের মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু এটা মোটেও ভালো কিছু না। তো আজাদের দাদা আজাদকে বলে, তোকে আজকে বিকালেই একজন কবিরাজের কাছে নিয়ে যাবো, আমার জরুরি কিছু কাজ আছে মাঠে, এগুলো সারতেই হবে, এখন যেতে পারতেছি না, তোকে নিয়ে যাব। তো বিকেল বেলায় আজাদ গ্রামের এক কবিরাজের কাছে যায় তার দাদার সাথে। তো ওই কবিরাজ যে খুব নাম করা কবিরাজ, বিষয়টা এরকম না, মানে ছোটখাটো বিষয়ের সমাধান করতে পারে, আর রিজুয়াল বিষয়গুলো ছোটখাটো জিনে ভূতে ধরা আর কি, এইরকম আর কি। তো কবিরাজের কাছে আজাদ প্রথম থেকে সব ঘটনা খুলে বলে। তখন কবিরাজ ওই আজাদ এবং আজাদের দাদাকে বলে যে, মুরব্বী, আপনি তো ঠিকই ধরছেন, আমার কাছে মনে হচ্ছে আজাদ খুব খারাপ কিছুর নজরে পড়েছে, আর এই জিনিসটা বেশ শক্তিশালী। আমার জ্ঞান যতটুকু আছে আমি চেষ্টা করে দেখি, সমাধান হলেও হতে পারে, আর যদি না হয় আমার জানা আরো ভালো একজন আছে, তার কাছে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো কবিরাজ তার মতো করে কিছু রুকিয়া করে দেন, এবং এটাও বলে দেন যে সে যেন দিনের বেলা চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকে, বিশেষ করে ওই বাগানে সে না যায়। আর রাতের বেলা কোনো কারণে যদি সে বের হয়, ওয়াশরুমে যাক আর বাইরে অন্য কোথাও যাক, অবশ্যই সাথে কেউ না কেউ যেন থাকে। তো আম বাগানে যাওয়ার ক্ষেত্রে খুব কড়াকড়ি কবিরাজ করে দেন আর কি। দিন হোক রাত হোক, কোনোভাবেই না। প্রয়োজন হলে অন্য লোক যাবে তার পক্ষে, কিন্তু ও যেন না যায়। তো এরপরে 2টা দিন কোনো সমস্যা হয়নি। 3য় দিন দুপুর বেলার ঘটনা, মানে একদম দিন দুপুরের ঘটনা। আজাদ ঘাস কাটার জন্য মাঠে যায়। ও তো আম বাগানে যায়, মাঠেই গেছে, এই জন্য পরিবার থেকে ওকে কিছু বলেও নেই। আর একটা ছেলে মানুষ, 17-18 বছর বয়সে একটা ছেলে, এ কতক্ষণ ঘরে থাকতে পারে, তাই না?
তো ও ঘাস কাটার জন্য মাঠে গিয়েছে, ঘাস কাটতে কাটতে একটা পরে সে ক্লান্ত হয়ে যায় এবং পাশে থাকা একটা বড় বট গাছের নিচে বসে সে বিশ্রাম করবে, এই জন্য ওইদিকে হাঁটা শুরু করেছে। যখনই ওই বট গাছের কাছে গিয়েছে তখনও কিন্তু গাছের নিচে সে বসে নাই। তখনই আজাদ দেখে বট গাছের উপর থেকে একটা সাপ নিচে নেমে আসছে। সাপটা বেশ বড় ছিল, কিন্তু খুব যে অস্বাভাবিক সাপের মতো আকার বিষয়টা এরকম না। তো আজাদের ভাষ্য মতে খুব দ্রুতই ওই সাপটি বট গাছ থেকে নিচে নেমে আসে এবং একটা দৃশ্যমান রূপে আজাদের সামনে দাঁড়িয়ে যায়। আজাদ দেখে খুবই কুৎসিত চেহারার একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটার পাশে আর একটা সাপ দাঁড়িয়ে আছে, বেশ উঁচু, মানে ফনা এমন ভাবে তুলে আছে যে আজাদের বুক বরাবর উঠে গেছে, মানে এত উঁচু ফনা তুলে আছে। তখন ওই কুৎসিত চেহারার মেয়েটি বলে ওঠে, কিরে আজাদ, তুই সব কথা তোর দাদাকে বলে দিলি, কবিরাজকে বলে দিলি, আর তুই কি মনে করিস তোর ওই চুটকো কবিরাজ আমাকে আটকাতে পারবে? মনে রাখ, আমি কিন্তু 5 ভাইয়ের 1 বোন, আর আমরা খুবই ভয়ঙ্কর প্রজাতির জিন। তোকে আমি আমার পাহাড়ে নিয়ে যাবই, শুধু কিছু সময় অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, সময় যখন হবে না তোকে আমি ঠিকই নিয়ে যাব। তো এই কথা শোনার সাথে সাথে আজাদ তো প্রচন্ড জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ওদিকে কি হয়, এরপরে কিন্তু বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। 2 জন ব্যক্তি আবার গরু নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিল। তো আজাদকে পড়ে থাকতে দেখে, আজাদকে সে চিন্তা, দূর থেকে দেখেছে এটা আজাদ। তো একজন বলে যে এই তুই তাড়াতাড়ি গিয়ে খবর দে, আমি আজাদের কাছে যাই। তো সে আবার আজাদের কাছে যায়। আরেকজন তো বাড়িতে খবর দিয়েছে, বাড়ির লোকজনও চলে এসেছে ওইখানেই। তো ওইখানেই তার শরীর এবং মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে 2 ব্যক্তি ওনারা আজাদ থেকে দূর থেকে পড়ে থাকতে দেখেছিল, ওনারাও নাকি আজাদের পাশে একটা সাপ দেখেছিল, যে সাপটা ফোনা তুলে বসে আছে। কিন্তু তারা যখন আজাদের কাছাকাছি গিয়েছিল তখন তারা আর ওই সাপটিকে দেখতে পায়নি। হতে পারে যে ওই সাপটি অস্বাভাবিক কিছু ছিল, আবার হতে পারে ওটা সত্যি কোনো সাপ ছিল, এমনিতেই ওখানে এসেছিল। এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তবে আজাদের জ্ঞান ফেরার সাথে সাথে আজাদ উল্টোপাল্টা কথা বলছিল, যেমন না না না, আমি তোর সাথে যাব না, আমাকে মেরে ফেলিস না। এইভাবে বেশ কিছুক্ষণ বলার পর আস্তে আস্তে ও একটু স্বাভাবিক হয়। তখন বুঝতে পারে ওর আশেপাশে যে মানুষগুলো আছে এগুলো অস্বাভাবিক কিছু না, ওরই আত্মীয় স্বজন, ওরই পরিচিত জন সবাই। তো আজাদের পরিবারের লোকজন আজাদকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে আজাদের দাদা সেই কবিরাজকে আবারও ডেকে নিয়ে আসে। তো কবিরাজ আজাদের কথা শুনে বলে যে আমি ধারণা করেছিলাম যে ওরা যতটুকু শক্তিশালী, কিন্তু মনে হচ্ছে ওরা আমার ধারণা থেকে শক্তিশালী। আমার দেয়া কোনো তদবিরে ওদের উপর খুব বেশি প্রভাব পড়বে না, মানে ক্ষণিকের জন্য প্রভাব পড়তে পারে। এখন আমি যেই বড় কবিরাজের কথা জানি, আমি তার ঠিকানা দিচ্ছি, আপনার দ্রুত তার কাছে নিয়ে যান। এই বলে কবিরাজ তার মধ্যে করে কিছু রিচুয়াল করে দেন, কিছু রুকিয়া করে দেন। তো সেই বড় কবিরাজের ঠিকানা আজাদের পরিবার যখন পায় তখন ওনারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। এর মধ্যে আজাদের দাদা স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। তো হুজুর পানি পরে দেন, আর আজাদের শরীরটা উনি বন্ধ করে দিয়েছেন। তো হুজুর ওই সময় মতো অতটুকু করেই ওনাদেরকে বিদায় দিয়েছেন এবং হুজুর বলেন যে আগামীকাল আসরের নামাজ পড়ে আপনাদের বাড়িতে আমি যাব, কারণ সবকিছু আসলে এখানে বসে করা সম্ভব না, আমি ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। তো আজাদকে উনি এটাও বলে দেন যে রাতের বেলা তুমি কখনো একা বের হবে না। ওই একই কথা, রাতের বেলা কি করতো, আজাদ ও দাদার সাথে ঘুমাতো। তো দাদা তো খুব সতর্ক থাকতেন আজাদের বিষয় নিয়ে। ওর ভাইয়ের সাথে ঘুমালেও ভাই তো ঘুমিয়ে যেত, সারাদিন কাজ করতো। আজাদের দাদাও কাজ করতো, কিন্তু উনি আজাদের বিষয়ে খুবই সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতেন, যাতে করে নতুন করে কোনো সমস্যা না হয়। এই জন্য আজাদ ওর দাদার সাথে ঘুমাতো। তো ওই রাত্রে একটা ঘটনা ঘটে, সেটা হলো রাত আনুমানিক 2টো কি 2:30টা। আজাদের দাদা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এই শব্দটা কোথা থেকে আসছে এটা উনি ঘরের ভেতর থেকে কিছুটা পর্যবেক্ষণ করছেন। উনি বুঝতে পারেন শব্দটা ওই আম বাগানের পাশ দিয়ে আসছে। তো আজাদের দাদা কি করছেন, আস্তে আস্তে জানালার পাশে গিয়ে দাঁড়ান এবং জানালার একটু ফাঁকা একটা জায়গা ছিল, ওই ফাঁকা দিয়ে আম বাগানের দিকে দেখার চেষ্টা করছেন। ওনার ঘুমটা দিয়ে ওই আম বাগানটা দেখা যেত আবার। তো উনি দেখেন 5 জোড়া লাল বর্ণের চোখ আম বাগানের একটা পাশ থেকে এসে বাড়ির চতুর্দিকে চক্কর দিচ্ছে, কিন্তু শুধু চোখই দেখা যাচ্ছে, কোনো কিছুর বডি দেখা যাচ্ছে না। আর চোখগুলো লাল টকটকে জলজল করছিল, কিন্তু এটার সাথে বডির আকৃতিটা কেমন এটা উনি বুঝতে পারছিলেন না। এভাবে বেশ খানিকক্ষণ
শূন্যের উপর ওই চোখগুলা ঘোরাঘুরি করে আবার কিছু সময় পর ওই বাগানের দিকে চলে গেল। উনি তো এগুলো দেখে দোয়া দরুদ পড়তে শুরু করেন। ওই রাতের বেলা আজাদের দাদার ঘুমান নাই, আজাদের পাশে বসে দোয়া দরুদ পড়ছিলেন, তসবিহ পড়ছিলেন। ফজরের নামাজের পরে উনি ঘুমিয়েছিলেন। তো ফজরের নামাজের পরে কোনো সমস্যা তো হওয়ার কথা না, যেহেতু সকাল হয়ে গেছে। তো পরদিন সকালবেলা আজাদের কিন্তু জ্বর এসেছে, অথচ রাতের বেলা কিন্তু আজাদ যে কোনো কিছু দেখে ভয় পেয়েছে বিষয়টা এরকম না, কিন্তু আজাদের সকাল থেকে খুবই জ্বর। এরপর গ্রামের ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পর আজাদ মোটামুটি সুস্থ হয়। তো এই যে বিকেলবেলা আসরের নামাজ পড়ে কিন্তু মসজিদের ইমাম সাহেবের আসার কথা ছিল, তো উনি আসেন বাড়িতে। তো আমবাগানের চারপাশে উনি ঘুরে আসেন। তো উনি বলেন এই তাল গাছটাতে খুবই খারাপ জিন বসবাস করা শুরু করেছে, যেটা আগে ছিল না। আর এই আমবাগান, তাল গাছ এগুলো মিলেই ওরা বসবাস শুরু করেছে। তো ইমাম সাহেব আজাদের এই বাড়িটা বন্ধ করে দেন এবং ইমাম সাহেব কিছু পরামর্শ দেন যে যেই খাবারগুলো খেলে অ্যালার্জির ভাব হয়, যেমন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, এই জিনিসগুলো আজাদ যেন কোনোভাবেই না খায় এবং বাড়িতেও পারতপক্ষে যেন রান্না না হয়, কারণ রান্না হলে তো আজাদ ভুল করে হলেও খেয়ে ফেলতে পারে। তো এই কারণে উনি বলে দেন যে এই জিনিসগুলো পারতপক্ষে বাড়িতে যেন রান্না না করা হয়। আর বাড়ির উঠোনে যেন কখনোই গোবর দিয়ে লেপা না হয়। গ্রামে কিন্তু অনেকেই গোবর দিয়ে উঠোন, তারপরে ঘরের মেঝে, এগুলো কিন্তু লেপেন, এইটা নিষেধ করে দেন আর কি। তো আজাদের রাতের বেলা একা একা চলাচল নিষেধ, তো এইগুলো হুজুর বলে দেন। এরপরে কিন্তু প্রায় 1 বছর চলে যায়, কোনো সমস্যা নাই। সবাই ধরে নেয় এই সমস্যা চলে গেছে, আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, বিপদ কেটে গেছে। এর মধ্যে কি হয়, আজাদের যে বড় ভাই, এই বড় ভাইয়ের বিয়ের জন্য কনে দেখা শুরু হয়। তো আজাদের দাদা এবং বাবা একটা বাড়িতে যান, কনে দেখে পছন্দ হয়। এখন কনে পক্ষকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেন যে আপনারা আসেন, আমাদের বাড়িটাও দেখে যান, একবেলা খাবার খেয়ে যান। তখন ওই কনে পক্ষ যে আসবে নির্দিষ্ট দিনে, আজাদের বাইরেও তো বেশ আয়োজন করা হয়েছিল। এখন মেহমান আসবেন, তাদের জন্য তো বেশ ভালো আপ্যায়ন করতে হবে, তাই না? ওই গরুর মাংস, ইলিশ মাছ, এগুলো রান্না করা হয়েছিল। তো আজাদের দাদি আবার কি করেছে, মেহমান আসবে এই চিন্তা করে এই উঠোনটা খুব সুন্দর করে গোবর দিয়ে লেপেছেন, পরিষ্কার করেছেন। ওই দিন কি করেছে, আজাদ এই গরুর মাংস, ইলিশ মাছ এই সবই খেয়েছে। কিন্তু খাওয়ার পরে সেটা সাথে সাথেই কোনো অস্বাভাবিক কিছু দেখেছে বিষয়টা এরকম না। মেহমান আসছেন, তারাও খাওয়া দাওয়া করে চলে গেছেন, সবকিছু স্বাভাবিক। তো এভাবে সপ্তাহখানেক কেটে যায়। হঠাৎ একদিন রাতের বেলা আজাদের মায়ের ঘুম ভেঙে গেছে। তো ওনার ঘুম ভেঙে গেছিল, ওনার বাসার পাশে যে পুকুরটা আছে, ওনার মনে হলো পুকুরের দিকে কোনো শব্দ আসছে। শব্দটা এমন, বাচ্চারা পানি নিয়ে যেভাবে খেলা করে পুকুরে নেমে, তখন একজন শব্দ হয়, ছলাৎ ছলাৎ শব্দ, ওই রকম শব্দ আসছে। তো শব্দ শোনার পর আজাদের মা আজাদের বাবাকে ডাক দেয়, এই ওঠো তো, এই পুকুরের ভেতর থেকে এত শব্দ আসে কিসের? তো ওনারা চিন্তা করেন যে পুকুরে আবার কোনো চোর নেমে মাছ টাছ ধরছে কিনা। এই চিন্তা করে ওনারা দুজনেই রুম থেকে বের হয়েছেন। পুকুরটা তো একদম কাছেই ছিল। তো পুকুরটার দিকে ওনারা যখন যাবেন, তখন মনে হলো হঠাৎ করে খুব গরম একটা বাতাস ওনাদের গা ঘেঁষে ওই আম বাগানের দিকে চলে গেল। তো বিষয়টা ওনারা ওই সময়ে খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই। তো ওনারা যখন পুকুরের পাশে গিয়েছেন, তখন যে দৃশ্য দেখেছেন, এটা দেখে তো আজাদের মা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে উঠেছেন। ওনারা দেখেন এই মাছ পুকুরে আজাদ পানির উপরে দাঁড়িয়ে আছে এবং কারোর সাথে কথা বলছে, হাসাহাসি করছে, অথচ ও কিন্তু পানির নিচে চলে যাওয়ার কথা, ডুবে যাওয়ার কথা। তো এই দৃশ্য দেখার পর আজাদের মা বাবা দুজনেই প্রচন্ড ভয় পান। ওনারা দুজনেই আজাদকে ডাকতে থাকেন, কিন্তু আজাদ মনে হচ্ছিল কিছুই শুনতে পাচ্ছে না। তার মা বাবা যে ডাকছে এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই নাই। তো আজাদের মা বাবা ছেলেকে বাঁচানোর জন্য লাফ দিয়ে পানিতে নেমে পড়ে। যখনই পানিতে তারা নেমেছে, তখন হলো আজাদের হুঁশ ফেরে। আর আজাদের হুঁশ যখন ফিরেছে, তখনই কিন্তু ও টুপ করে পানির ভিতরে চলে গেছে। আর আজাদ কিন্তু সাঁতার জানতো, পানির ভিতরে যাওয়ার পরেও ও আবার ভেসে উঠেছে। আর সে দেখতে পেয়েছে তার মা বাবা সাঁতার কেটে ওর দিকে আসছে এবং ওই সাঁতার কাটা অবস্থায় রাখছে, আজাদ বাপ তুই আমাদের দিকে তাড়াতাড়ি আয়। তো আজাদও যখন তার সেন্স ফেরত পায়, দ্রুত তার মা বাবার দিকে সাঁতার কেটে আসতে থাকে। ওই সময় পানির নিচ থেকে যে কোনো কিছু টান দিয়ে নিয়ে গেছে বিষয়টা এরকম না। তো আজাদ দ্রুত সাঁতার কেটে তার মা বাবার কাছে চলে আসে। মা বাবা আজাদকে ধরে নিয়ে তাড়াতাড়ি পানির উপরে তোলে। তো যেহেতু পুকুর বাড়ি একই জায়গায়, দ্রুত পরিবারের অন্য সদস্যরা চলে আসলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সবাই একটা জিনিস খেয়াল করে যে আজাদের শরীর থেকে খুবই বিশ্রী রকমের দুর্গন্ধ বেরোচ্ছে। আজাদকে কিন্তু কলের পানি দিয়ে গোসল করানো হয়, কিন্তু ওর শরীর থেকে দুর্গন্ধ যায় না।
সবাই তো আজাদকে বকাবকি করে সে রাতের বেলা কেন পুকুরে গিয়েছে, কিন্তু আজাদ বলে সে ইচ্ছা করে নাকি পুকুরে যায় নাই। গভীর রাত্রে দরজা একটা টোকা লাগার শব্দ হয়, এই টোকা লাগার শব্দে আজাদের ঘুম ভেঙে যায়। এরপর আজাদ দেখে যে দরজা দিয়ে মনে হলো একটা বাতাস রুমের মধ্যে ঢুকলো, এবং এই বাতাসটা ঢোকার সাথে সাথে একটা কালো অবয়ব তার রুমের মধ্যে দেখা গেল, এবং খুব বিশ্রী একটা দুর্গন্ধ রুমের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে নাকি ওর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ও চারদিকে সবকিছু দেখছিল, কিন্তু কোনো কিছুই সে বাস্তবে দেখছে বিষয়টা এরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে সে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখছে। আর ওই যে বাতাসটা ঢোকার পর একটা কালো অবয়ব হলো, এবং ওই অবয়বটা একটা ভয়ানক চেহারার একটা নারী অবয়বে পরিণত হয়। এরপরে ওই জিনিসটা নাকি ওকে হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়। ঘরের বাইরে যাওয়ার পর আজাদ দেখে উঠোনের উপর 5টা কালো কুকুর দাঁড়িয়ে আছে এবং খুব রাগান্বিত দৃষ্টিতে আজাদের দিকে তাকিয়ে আছে। আজাদ কিন্তু ওই অবস্থায় অন্যান্য ঘরের দিকে তাকাচ্ছে, কিন্তু সে দেখে কাউকে ডাকবে এমন সেন্স তার ছিল না। এরপর সাপরূপী ওই অবয়বটা, মানে ওই অবয়বের কিন্তু একটা ব্যাপার ছিল, ওই অবয়বটা নাকি অর্ধেক মানুষের মতো ছিল, অর্ধেক সাপের মতো ছিল। এই বিষয়টাও আজাদ জানিয়েছিল। তো এরপরে ওই অবয়বটা সাধারণ মেয়ের আকার ধারণ করে। এরপর ওই মেয়েরা তাকে হাত ধরে পুকুরের উপর হাঁটতে হাঁটতে মাছ পুকুরে নিয়ে যায়। আর ওই মেয়েরা যা বলছিল ওনাকে তাই করছিল। আর কুকুরগুলো পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে আজাদ পুকুরের পানিতে কোনো কিছু শব্দ পাওয়ার পর সে দেখে যে তার মা বাবা পানিতে নেমে সাঁতার কেটে আসে। তখন আর কি আজাদের সেন্স ফেরত আসে। তো এসব শোনার পর পরিবারের সবাই বুঝতে পারে আজাদের সাথে আবার খারাপ কিছু হওয়া শুরু হয়েছে। কেন শুরু হলো তখন বুঝতে পারে, এই যে মেহমানরা আসছিলেন, মেহমানদের খাওয়া দাওয়া করানোর জন্য যেই খাবার রান্না করা হয়েছিল, সেই খাবারগুলো কিন্তু আজাদের খাওয়া নিষেধ ছিল। আর এই খাবারগুলোই আজাদ খেয়ে ফেলেছে। মূলত এই কারণেই আজাদের উপর আবার এই সমস্যার সৃষ্টি হয়েছে দীর্ঘ প্রায় 1 বছর পর। এর পরের কয়েকদিন অবশ্য আজাদকে খুব চোখে চোখে রাখা হয়, কোনো সমস্যা হয়নি। তখন আজাদকে নিয়ে তার দাদা আবার একজন কবিরাজের কাছে যান। তখন কবিরাজও বলেন যে এখানে তো 6টা জিন রয়েছে, 5টা ছেলে জিন, একটা মেয়ে জিন। এখন এই জিনগুলোকে আটকানো যায়, কিন্তু কোনোভাবে যদি একটা জিন বাইরে থাকে, সে যদি মুক্ত থাকে, তাহলে ভয়ানক বিপদ হবে। এবং এই একটা জিনই আজাদের পুরো পরিবার, ওর মা বাবা, আজাদের বড় ভাইকে তো মারবেই, আশেপাশে ওদের যেই ঘর বাড়িগুলো রয়েছে, চাচা টাচা ওদের যারা আছে, এদেরও ক্ষতি করবে। মূলত এই কারণে এদেরকে বন্দি করা খুবই কঠিন। একটা জিন হলে বন্দি করা যেত, কিন্তু যেহেতু এতগুলো জিন, এদেরকে একবারে বন্দি করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার হবে। এর থেকে সবচেয়ে ভালো হবে এই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় তাদেরকে বাড়ি করতে হবে। আর যদি সেটা করতে না পারে, খুব কঠোর নিয়ম মেনে বাকি জীবন পার করতে হবে। এরপরে আজাদকে উনি বেশ কিছু তেল পড়া পানি পড়া দিয়েছিলেন। তো এভাবেই কিন্তু চলছিল। এরপর ইমাম সাহেবের কাছে গিয়েছেন, ইমাম সাহেবও তার মতো করে কিছু নির্দেশনা দেন, রুকিয়া করে দেন। কিন্তু মাঝে মাঝে আজাদের শরীর থেকে খুবই বিশ্রী রকমের দুর্গন্ধ আসতো। আর দুর্গন্ধ আসার সাথে সাথে সবাই তার কাছ থেকে দূরে সরে যেত। কোনোভাবেই আজাদের ধারের কাছে কেউ থাকতে পারতো না, এমন দুর্গন্ধ। আর আজাদ কিন্তু মাঝে মাঝে ওই 5টি কুকুর দেখতে পেত গভীর রাত্রে। এমনকি আজাদের পরিবারও ওই কুকুরের উপস্থিতি তাদের বাড়িতে টের পেত। এছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তো এইভাবেই চলছিল। আর আজাদ কিন্তু এর মধ্যে খুব শুকিয়ে যেতে থাকে। তো পরিবারের সদস্যরা যে অন্য ভালো কোনো হুজুরের কাছে গিয়ে বিষয়টা সমাধানের চেষ্টা করছিলেন, বিষয়টা এরকম না। এর মধ্যে একজন ফকির আসে। ওই ফকিরটা খুব মানে রেগুলার বেসিসে আসে, বিষয়টা এরকম না, মাঝে মাঝে আসেন আর কি। ওই ফকিরটা যে কোনো অস্বাভাবিক কিছু, বিষয়টা এরকমও না। ওই ফকিরটাকে ওনারা চিনতেন আর কি। তো আসতো, ভিক্ষা নিয়ে চলে যেত। তো ফকির এসেছে, আজাদ ভিক্ষা দিতে এসেছে। ওই সময় কিন্তু আজাদের শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। এটা কিন্তু তার পরিবারের সদস্যরাও বুঝতে পেরেছিল এখন আজাদের শরীরে দুর্গন্ধ বের হয়েছে। তো দুর্গন্ধটা কিসের এটা জিজ্ঞেস করে ফকির, যে এই ছেলেটার শরীর দিয়ে এরকম দুর্গন্ধ। তখন ওর মা বাবা খুলে বলে, আমার ছেলের সাথে এই ঘটনা। তখন ওই ফকির বলেন যে, আচ্ছা, আমার মনে হয় আমি কিছু পরামর্শ দিতে পারবো, সমাধান করতে না পারলেও। তোমরা এই পরামর্শগুলো শোনো। আমার তো বয়স অনেক হয়ে গেছে, বহুদিন তো অনেক কিছু দেখেছি। তা আমার এই পরামর্শগুলো শোনো, আল্লাহ চাহেন তো এই সমস্যা থেকে তোমরা নিষ্কৃতি পেতে পারো। তো কি সেই পরামর্শ? তখন বলে, যা ওই ছেলের বাবা কোথায়? তখন ওই যে ওদের যে একটা মুদির দোকান ছিল, একটা মাটির মুদির দোকান শুরুতেই বলেছি, ওইখানে আছে। তখন ওই ফকিরটা ওখানে যায়। যাওয়ার পরে
আজাদের বাবাও তো তাকে চিনতেন, সমাদর করেন আর কি। তখন খুকি বলে যে তোমার ছেলের এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে এটা চলে যেতে পারে। তখন আজাদের বাবা বলে যে তাহলে বলেন কি করতে পারি। তখন বলেন যে আজাদের বয়স যদিও বা কম, কিন্তু ওকে খুবই দ্রুততার সাথে বিয়ে দিবা, এবং বিয়ে দিবা দূরের কোন একটা গ্রামে। আর বিয়ে দেখা মানে করানোর জন্য যে মেয়ে দেখতে যাবা, মেয়ে দেখার সাথে সাথে যদি পছন্দ হয় ওকে বিয়ে করিয়ে দিবা, এবং এই দিনটা হতে হবে শুক্রবার। আর বিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওই মেয়েটাকে ওইভাবেই তোমাদের বাড়িতে নিয়ে আসবা। অবশ্যই আসরের আজানের আগেই সেই জন্য তোমাদের বাড়িতে চলে আসে। আর মেয়ের পরিবার হয়তো আয়োজন করার কথা বলতে পারে, তাদেরকে অনুরোধ করে বলবো যে আয়োজন পরে হবে, আগে আপনার মেয়েটাকে দেন। আর আসরের নামাজের আগেই তোমরা নিয়ে আসবা। আর এরপরেই এই তাল গাছটার নিচে তোমরা দ্রুততার সাথে কিছু সিন্নি রান্না করবা, বাচ্চাদেরকে খাওয়াই দিবা, আর সাথে সাথে তাল গাছটা কেটে ফেলবা। সব আয়োজন তোমরা আগে থেকে করে রাখবা। তাহলে আল্লাহ চাহেন তো এই সমস্যা দূর হতে পারে। এই তাল গাছে যেই দুষ্টু জিনেরা রয়েছে এরা এখান থেকে চলে যেতে বাধ্য হবে। আর আমি যেই পদ্ধতিটার কথা বললাম, এই পদ্ধতির মাধ্যম দিয়েই এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো ওনার কথা অনুযায়ী আজাদের মা বাবা ওনারা খুব দ্রুততার সাথে এই কাজটি করেছিলেন। মানে উনি যেদিন এসেছিলেন তার অল্প কয়েকদিন পরে শুক্রবার ছিল, ওনারা পরামর্শ করলেন যে এত দ্রুত অপরিচিত কাদের মানে কোন বাড়িতে যাবেন, কোন মেয়ে দেখতে যাবেন। এই জন্য ওনাদের পরিচিতর মধ্যেই খবর নিয়ে একটা মেয়েকে দেখতে গিয়ে আজাদের সাথে বিয়ে দিয়ে দেন, এবং ওই মেয়েটাকে আসরের আজানের আগেই দ্রুত তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। এবং ওই পরামর্শ অনুযায়ী ওনারাও সিন্নি রান্না করে ছোট বাচ্চাদেরকে, নাবালক বাচ্চারা হবে আর কি, ওই তাল গাছের নিচে খাইয়ে দিয়েই ওই তাল গাছটি কেটে ফেলেছেন। এরপরে আল্লাহর অশেষ রহমতে আজাদ আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আজাদ এখন ভালো আছে, কোনো সমস্যা নাই। তবে আজাদের এই ঘটনাটা আমরা যে প্রকাশ করব এটা নিয়ে সে খুব শঙ্কায় ছিল। সে হাফিজকে বারবার বলেছে যে এটা প্রকাশিত হলে আবার যদি আমার উপরে এই বিষয়টা ফেরত আসে, যেহেতু আল্লাহর অশেষ রহমতে সে ভালো হয়ে গেছে, এই জন্য ফেরত আসার সম্ভাবনা নাই। আমরাও দোয়া করি আজাদ যেন এইভাবেই স্বাভাবিকভাবে জীবনযাপন করে। এই ধরনের যে মানুষরা তারা মাঝে মাঝে কিছু পরামর্শ দেন, এই পরামর্শগুলো শুনতে হয়। এই যে দেখেন, উনি কিন্তু একজন সাধারণ ভিক্ষুক। অনেকে বলেন হয়তো বা উনি আগে কবিরাজি করতেন, কোনো কারণে ছেড়ে দিয়েছেন আর কি, এরকম নিয়ে। উনি এখন কোনো কবিরাজি করেন না, স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, এই ভিক্ষাবৃত্তি করেন আর কি। তো এভাবেই কিন্তু ওনার পরামর্শে এই সমস্যার সমাধান হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল ঘটনা। তো আজাদ এই ঘটনা আমাদের চ্যানেলে প্রচারিত হওয়ার পর অবশ্যই শুনবেন, আজাদের পরিবারও ইনশাল্লাহ শুনবেন। তো প্রিয় লিসেনার্স, দেখুন আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কি মানুষ না অন্য কিছু, এবং বোঝার ভুলের কারণে কিন্তু বড় ধরনের বিপদ আমরা ডেকে নিয়ে আসি। তো এই বিপদ আমরা কিন্তু অনিচ্ছা সত্ত্বেই ডেকে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই ধরনের বিপদ আপদ থেকে কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমাদেরকে হঠাৎ বিপদ থেকে হেফাজত করুন। হঠাৎ বিপদ বিভিন্ন ধরনের বিপদ হয়, এই হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আর দুষ্টু জিন এগুলোর থেকেও আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, যদি আমরা সবসময় আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারি। আল্লাহ আমাদের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। ধন্যবাদ জানাচ্ছি হাফিজকে, ধন্যবাদ জানাচ্ছি আজাদ এবং আজাদের পরিবারকে যারা এই ঘটনাটা প্রকাশের অনুমতি দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে, যিনি ওনার ঘটনাটা আমাদেরকে দিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডটি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।